হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআই এই পরীক্ষাতে, মেন্স পরীক্ষাতে ইংলিশ পেপার 2তে তোমাদের 50 মার্কসের ডেসক্রিপটিভ ইংলিশ কোয়েশ্চেন থাকে। সেখানে রিপোর্ট থাকে, সেখানে ডায়ালগ রাইটিং থাকে, সেখানে তুমি বলতে পারো ট্রান্সলেশন থাকে, ঠিক আছে, প্রেসি থাকে। আজকে আমরা এই সিরিজে ডেসক্রিপটিভ ইংলিশে যে গ্রামার পোর্শনটা থাকে সেই গ্রামার পোর্শনটা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছি। গ্রামার পোর্শনে তোমাদের কিন্তু বেশ কিছু ইডিয়ম থাকে, ইডিওম্যাটিক এক্সপ্রেশনস থাকে, যেখানে তোমাকে সেই এক্সপ্রেশনসগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, মিনিংফুল সেন্টেন্সেস, এবং বেশ কিছু সিনোনিমস থাকে কিংবা অ্যান্টোনিমস থাকে। আজকে আমরা 2019-এ যে কোয়েশ্চেনগুলো এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স পরীক্ষাতে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। শুরু করছি আজকের লেসন। কোয়েশ্চেন ছিল ফ্রেম মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ফ্রেজেস। 5 মার্কস ছিল, 5টা কোয়েশ্চেন ছিল, 5 মার্কস। বলা হচ্ছে এখানে যে ফ্রেজগুলো দেওয়া আছে সেই ফ্রেজগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে। প্রথম ফ্রেজ ছিল গো ডাউন দ্য ড্রেন। গো ডাউন দ্য ড্রেন মানে ড্রেন দিয়ে বয়ে চলে গেল, গো ডাউন দ্য ড্রেন। তার মানে ড্রেন দিয়ে কি বয়ে চলে যায়? ড্রেন দিয়ে আমরা জানি যে নোংরা জল, আবর্জনা জল, সেগুলো বয়ে চলে যাচ্ছে। তার মানে বলতে পারো টু বি ওয়েস্টেড, মানে কোনো জিনিস নষ্ট হয়ে গেল। টু বি ওয়েস্টেড, টু ফেল, কোনো জিনিস ব্যর্থ হলো। তুমি অনেক চেষ্টা করছিলে কিন্তু দেখা গেলো সমস্ত চেষ্টা পণ্ডশ্রম হলো, তখন বলতে পারো গো ডাউন দ্য ড্রেন। সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেল, নষ্ট হলো, কিংবা সমস্ত এনার্জি চলে গেছে। কোনো কাজ করার ফলে, অনেক পরিশ্রম করার ফলে তোমার শরীরে আর কোনো এনার্জি অবশিষ্ট নেই, তখন তুমি বলতে পারো যে তোমার সমস্ত এনার্জিগুলো গো ডাউন দ্য ড্রেন, সমস্ত এনার্জি নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে ইডিয়ামটা দেওয়া আছে বা ফ্রেজটা দেওয়া আছে, এটা দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। এখানে আমি যে মানেটা লিখেছি টু বি ওয়েস্টেড, টু ফেল, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লেখার দরকার নেই, বাট তোমাদের বোঝার জন্য আমি এখন লিখেছি। তোমরা কিন্তু এটা লেখার পরে এই সেন্টেন্সটা লিখবে, ঠিক আছে? হার্ড আর্নড মানি শুড নট গো ডাউন দ্য ড্রেন। এখানে খুব সিম্পল একটা সেন্টেন্স লিখেছি। হার্ড আর্নড মানি মানে খুব পরিশ্রম করে যে পয়সা রোজগার করা হয়, হার্ড আর্নড মানি, খুব পরিশ্রম করে যে পয়সা রোজগার করা হয়, শুড নট, সেটা উচিত নয়, গো ডাউন দ্য ড্রেন, সেটা কিন্তু নষ্ট হওয়া, ওয়েস্টেড হওয়া, সেটা উচিত নয়। টাকাটাকে কোনো বিনা কারণে নষ্ট করা, খোলামকুচির মতো টাকা নষ্ট করা কিন্তু উচিত নয়। সো হার্ড আর্নড মানি শুড নট গো ডাউন দ্য ড্রেন, এটা তুমি লিখতে পারো এরকম সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন ছিল অ্যাট ক্রস পারপাসেস। ক্রস পারপাসেস, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য কিংবা লক্ষ্য, ওকে? ক্রস মানে ক্রস করছে, যে পারপাসগুলো, লক্ষ্যগুলো আছে সেগুলো একে অপরের সাথে ক্রস করছে, মানে একে অপরের সাথে কিন্তু ক্ল্যাশ হচ্ছে বা কনফ্লিক্ট হচ্ছে, ধাক্কা লাগছে, মানে একে অপরের সাথে কিন্তু মিলছে না। বুঝতে পারলে? সো যে উদ্দেশ্যগুলো আছে, পারপাসগুলো আছে, সেগুলো কিন্তু একে অপরের সাথে মিলছে না। এটার মানে ধরো বলতে পারো মিসআন্ডারস্ট্যান্ডিং। অবশ্যই তুমি একটা কথা বলার চেষ্টা করছো, আমি একটা কথা বলার চেষ্টা করছি, দুজনে কেউ কারো কথা বুঝতে পারছি না, সো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। অর হ্যাভিং ডিফারেন্ট মিনিং ফ্রম ওয়ান অ্যানাদার, কিংবা আমি একটা কথা বলছি একটা অ্যাঙ্গেল থেকে, একটা মানে নিয়ে কথা বলছি, আমার সামনে যে লোকটা আছে বা যার সাথে আমি কথা বলছি সে হয়তো অন্য মানে বা অন্য অ্যাঙ্গেল থেকে কথাটা বলছে, সো আমরা কেউ কারোর কথা বুঝতে পারছি না। এই রকম সিচুয়েশনটাকে বলা হয় অ্যাট ক্রস পারপাসেস। এইটা দিয়ে আমি যে সেন্টেন্স তৈরি করেছি, ইউ উইল নেভার বি এবল টু মেক ইউর পয়েন্ট। ইউ উইল নেভার বি এবল টু মেক ইউর পয়েন্ট, তুমি কখনোই তোমার যে পয়েন্ট, তোমার যে কথাটা, তুমি কিন্তু কাউকে বোঝাতে পারবে না, তুমি তোমার পয়েন্ট তুমি তৈরি করতে পারবে না, রাখতে পারবে না কারোর সামনে। কারণ ইউ কন্টিনিউ টু টক অ্যাট ক্রস পারপাসেস উইথ ইউর বস। কারণ তুমি তোমার বসের সাথে যখন কথা বলো, ইউ কন্টিনিউ টু টক, তুমি এইভাবেই কথাটা বলো অ্যাট ক্রস পারপাসেস। তুমি কিন্তু সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো কথা বলছো, মানে তোমার বস একটা বলার চেষ্টা করছো, তুমি একটা বলার চেষ্টা করছো, সেটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে, বাট অ্যাট ক্রস পারপাসেস, দুজনে কেউ কারোর কথা বুঝতে পারছো না। সো ইউ উইল নেভার বি এবল টু মেক ইউর পয়েন্ট, তুমি কখনো তোমার পয়েন্টটা তোমার বসকে বোঝাতে পারবে না, বিকজ তুমি সবসময় অ্যাট ক্রস পারপাসে কথা বলো তোমার বসের সঙ্গে।
কোয়েশ্চেন নাম্বার সি, ইন কিপিং উইথ, এই ফ্রেজটা দেওয়া হয়েছিল ইন কিপিং উইথ, এটার মানে কি? দেখো, ইন কিপিং, কিপ মানে কি? রেখে দেওয়া, তাই তো? ইন কিপিং উইথ মানে কোনো একটা কিছুর সাথে তুমি রাখছো, তার মানে কোনো একটা কিছুর সাথে তুমি অ্যাগ্রি করছো, কোনো একটা কিছুর সাথে তুমি সম্মত হচ্ছ। ইন কিপিং উইথ, কোনো কিছুর সাথে তুমি রাজি হচ্ছ, ঠিক আছে? সো অ্যাগ্রিং, রাজি হওয়া, উইথ অর শেয়ারিং ইম্পর্টেন্ট কোয়ালিটিজ উইথ সামথিং, কোনো কিছুর সাথে তুমি রাজি হচ্ছ কিংবা এমন কিছু তুমি কোয়ালিটি, ইম্পর্টেন্ট কোয়ালিটি শেয়ার করছো কোনো কিছুর সঙ্গে, ঠিক আছে? যেমন ধরো, অনেক সময় হয় যে কারোর একটা পার্সোনালিটি থাকে, টেম্পারামেন্ট থাকে প্রত্যেকটা মানুষের, সেই মানুষটা তার টেম্পারামেন্ট বা তার পার্সোনালিটির সাথে ম্যাচ করেই কিন্তু সেই কাজকর্মগুলো করে, কথাবার্তা বলে, তার হ্যাবিটস গ্রো করে, তার ড্রেসিং সেন্স স্টাইল গ্রো করে, তার ফুড হ্যাবিট গ্রো করে, তাই তো? সো তুমি বলতে পারো যে সেই মানুষটার পুরো পার্সোনালিটির সাথে ম্যাচ করে কিন্তু সে কাজগুলো করে, বা সে যে কথাগুলো বলে, যে কাজগুলো করে, সেটা তার পার্সোনালিটির সাথে ম্যাচ করে করে, তখন কিন্তু ইন কিপিং উইথ তুমি বলতে পারো, ঠিক আছে? এখানে যে সেন্টেন্সটা আমি বলেছি, the program was organized in keeping with the true spirit of the local tribal culture. The program was organized, এই যে প্রোগ্রাম, কোন একটা প্রোগ্রামের কথা বলছি, তো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল ইন কিপিং উইথ, তার সাথে সামঞ্জস্য রেখে, ইন কিপিং উইথ তাল মিলিয়ে বা সামঞ্জস্য রেখে, কার সাথে সামঞ্জস্য রেখে? দি ট্রু স্পিরিট, আসল যে স্পিরিটটা রয়েছে অফ দি লোকাল ট্রাইবাল কালচার, সেই লোকাল, সেখানকার যে লোকাল আদিবাসী কালচার, তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল। সো ইন কিপিং উইথ মানে সামঞ্জস্য রেখে বা তাল রেখে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 4, বিহাইন্ড দ্য সিনস। বিহাইন্ড দ্য সিনস, তোমরা আজকাল অনেকেই বিহাইন্ড দ্য সিনস শব্দটা শুনে থাকবে, কারণ যেভাবে সিনেমা, বিভিন্ন ওয়েব সিরিজের আজকাল প্রচার করা হয়, শুটিংয়ের প্রচার করা হয়, যেমন ধরো কোনো একটা পার্টিকুলার শ্যুট হয়েছে সিনেমা, তারপরে দেখবো আমরা বিভিন্ন ছোটো ছোটো ভিডিও দেখতে পাই, বলা থাকে বিহাইন্ড দ্য সিনস, মানে যখন শুটিংটা চলছিল ক্যামেরার সামনেটুকু আমরা দেখতে পাই, বাট ক্যামেরার পেছনে যখন শুটিং চলে তার বিভিন্ন ফাঁকে ফাঁকে কিন্তু বিভিন্ন মজার ঘটনা ঘটে, বিভিন্ন টেকনিক্যাল ফল্ট হয়, বিভিন্ন কাণ্ড হয়ে থাকে, সেইগুলো আমরা যখন সিনেমা দেখি তখন সেগুলো জানতে পারি না। তো আজকাল একটা ট্রেন্ড হয়েছে, তোমাকে কি হয়, বিভিন্ন ভিডিও ওরা আপলোড করে বিভিন্ন চ্যানেলে, যেখান থেকে তুমি শুটিংয়ের ফাঁকে ফাঁকে কী মজা করতো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টররা, টেকনিশিয়ানসরা, সেইগুলো তুমি দেখতে পাও। তখন তাকে বলে বিহাইন্ড দ্য সিনস, মানে যেটা তুমি সামনে দেখতে পাচ্ছ চোখের সামনে সিনেমাটা, তার পেছনেও কিন্তু অনেক ঘটনা ঘটে, যেটা সবাই লোকচক্ষু দেখতে পাচ্ছে না, সেটা কিন্তু লোকচক্ষুর অন্তরালে ঘটনাগুলো ঘটে, সিক্রেটলি ঘটনাগুলো ঘটে, তখন তাকে বিহাইন্ড দ্য সিনস বলা হয়। যেমন হ্যাপেন্স সিক্রেটলি, গোপনীয়তার সঙ্গে ব্যাপারগুলো ঘটছে, কিংবা সামথিং হ্যাপেন্স উইদাউট মোস্ট পিপল নোয়িং অ্যাবাউট ইট, এমন কিছু ঘটনা ঘটছে যেটা বেশিরভাগ লোকই কিন্তু জানে না যে সেরকম একটা ঘটনা ঘটছে, তখন তাকে বিহাইন্ড দ্য সিনস বলা হয়। The film peeps behind the scenes of the poaching of wild animals in India. The film peeps, peep মানে হচ্ছে উঁকি মারা, তো সিনেমাটা উঁকি মারছে, মানে সিনেমাটা এই বিষয়টা নিয়ে কাজ করেছে, বিহাইন্ড দ্য সিনস অফ দি পোচিং অফ ওয়াইল্ড অ্যানিমালস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যে বন্য পশুগুলো, বন্য জানোয়াররা রয়েছে, তাদেরকে যে পোচিং করা হচ্ছে, ইল্লিগালি হান্টিং করা হচ্ছে, বেআইনিভাবে তাদেরকে যে মেরে ফেলা হচ্ছে জন্তু জানোয়ারকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই সিনেমাটা কথা বলছে। মানে দ্য ফিল্ম পিপস বিহাইন্ড দ্য সিনস, মানে আমরা যে দেখছি এতগুলো বাঘের সংখ্যা কমে যাচ্ছে, হাতির সংখ্যা কমে যাচ্ছে, এই সংখ্যা কমে যাওয়ার পেছনে কিন্তু এই পোচিং, ইল্লিগালি যে মেরে ফেলা হয়, এটা কিন্তু প্রচণ্ডভাবে দায়ী। তো এই সিনেমাটা কি করছে, এই মেরে ফেলা হচ্ছে যে তার যে বিহাইন্ড দ্য সিনস, সেই ঘটনাগুলো দেখানোর চেষ্টা করছে ইন্ডিয়াতে, ঠিক আছে? আমি অতি সম্প্রতি একটি মুভি দেখেছি, শেরনি, বিদ্যা বালান সেখানে অভিনয় করেছিলেন মুখ্য ভূমিকায়। তো শেরনি মুভিটাতে কিন্তু ঠিক এই বিষয়টা দেখানো হয়েছিল, ইন্ডিয়াতে পোচিংটাকে কিভাবে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে কিভাবে ওদেরকে সাহায্য করছে যাতে ওরা ইল্লিগালি পশুদেরকে মেরে ফেলতে পারে, এবং সেভাবে কিন্তু পশুর সংখ্যা কমছে ইন্ডিয়াতে। তো সেই ফিল্মটা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছে। সো বিহাইন্ড দ্য সিনস মানে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি না, বাট পেছনে কিন্তু ঘটনাগুলো চলে লোকচক্ষুর আড়ালে, সেই ঘটনাগুলোকে নিয়ে সিনেমাটা এখানে ফোকাস করেছিল। কোয়েশ্চেন নাম্বার 5, left no stone unturned.
লেফট নো স্টোন, স্টোন মানে কি পাথর, আনটার্নড, টার্ন মানে কি পাথরগুলোকে ঘোরানো, আনটার্ন মানে এমন কোনো পাথর নেই যেটাকে ঘোরানো হয়নি, লেফট নো স্টোন আনটার্ন। এখন দেখো এই ফ্রেজগুলো বা ইডিয়ামগুলো কি হয়, তোমাকে কিন্তু লিটারাল মিনিং বা আক্ষরিক মিনিং দেখলে চলবে না। এখানে যেটা বলা হচ্ছে প্রত্যেকটা শব্দ তার মানে কিন্তু দেখলে হবে না, সেই শব্দগুলোর মাধ্যমে এক্স্যাক্টলি কি বোঝানোর চেষ্টা করছো তোমাকে সেটা বুঝতে হবে। এখানে বলছে কোনো পাথর সে মানে উল্টাতে বাকি রাখেনি, তার মানে সে এমন কিছু চেষ্টা করেছে, এমন কিছু পাওয়ার জন্য চেষ্টা করেছে যে সে সমস্ত কিছু উপায় অবলম্বন করেছে, যে প্রত্যেকটা উপায় অবলম্বন করে সেই বিষয়টাকে সেই গুড রেজাল্ট পাওয়ার চেষ্টা করেছে, এটা তাই বোঝায়। সো টু ডু এভরিথিং ওয়ান ক্যান টু অ্যাচিভ আ গুড রেজাল্ট, কোনো একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, কোনো একটা ভালো ফলাফল পাওয়ার জন্য একটা মানুষ যখন সব কিছু করতে পারে, কোনো অপশন সে বাদ দেয়নি, সমস্ত অপশন সে ট্রাই করেছে সেই কাজটা সাকসেসফুল হওয়ার জন্য, তখন তাকে বলা হয় লেফট নো স্টোন আনটার্নড। He left no stone unturned in his effort to get a government job. He left no stone unturned, সে তার চেষ্টার কোনো ঘাটতি রাখেনি, in his effort, তার চেষ্টাতে, to get a government job, একটা সরকারি চাকরি পেতে, একটা সরকারি চাকরি পাওয়ার যে সে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে সে কোনো কিছু কিন্তু ঘাটতি রাখেনি, এমন কোনো উপায় নেই সেটা যে সে করেনি, সে সেটাকে ট্রাই করেনি, সমস্ত কিছু সে ট্রাই করেছিল একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। তোমাদের এই 5টা ছিল ফ্রেজ ছিল, যেখানে ফ্রেজগুলো দিয়ে তোমাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছিল। এরপরে আরেকটা যে কোয়েশ্চেন ছিল ডেসক্রিপটিভ গ্রামারে, সেটা হলো গিভ দি অ্যান্টোনিম অফ দি আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন ওয়ার্ডসগুলো আছে, ঠিক আছে, ওয়ার্ডসের তলায় দাগ দেওয়া আছে, সেগুলোর অ্যান্টোনিম লিখতে হবে, মানে অপোজিট ওয়ার্ড লিখতে হবে, এবং সেই অ্যান্টোনিমটা অবশ্যই এই সেন্টেন্সের সাথে কিন্তু ম্যাচ করে লিখতে হবে। ওকে, কারণ আমরা জানি একটা শব্দের অনেকগুলো মানে হয়, সেটা যে সেন্টেন্সে বসছে সেই সেন্টেন্সের হিসেবে কিন্তু তার মানেটা চেঞ্জ হয়, তাই তো? সুতরাং তোমাকে দেখতে হবে এই শব্দটা সেন্টেন্সে কোন মানেটাকে প্রকাশ করছে, কোন অর্থ প্রকাশ করছে। আর একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, এই শব্দটা এই সেন্টেন্সের যে পার্টস অফ স্পিচকে ফলো করছে, ক্যাটাগরিতে পড়ছে, তোমাকে যে শব্দ তুমি রিপ্লেস করবে সেই শব্দটাও কিন্তু সেম পার্টস অফ স্পিচের শব্দ হবে। ধরো এখানে কোনো একটা শব্দ আছে নাউন, তুমি সেটাকে কি করলে ভার্ব দিয়ে চেঞ্জ করলে, তাহলে কিন্তু হবে না, কিংবা অ্যাডজেক্টিভ দিয়ে চেঞ্জ করলে তাহলে কিন্তু হবে না। নাউন শব্দটাকে তোমায় যদি চেঞ্জ করো, নাউন দিয়েই তোমায় চেঞ্জ করতে হবে। এটা তোমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিনিং চেঞ্জ হলে হবে না সেন্টেন্সে তার যা মিনিং, আর একটা হলো এবং অন্যটা হলো পার্টস অফ স্পিচে যে ক্যাটাগরিতে মূল শব্দটা আছে, তোমাকে সেই ক্যাটাগরির শব্দই কিন্তু বসাতে হচ্ছে। এখানে নাম্বার এতে যে সেন্টেন্সটা দেওয়া আছে, হি ওয়াজ পেশেন্ট ডিলিং উইথ হিজ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন। হি ওয়াজ পেশেন্ট, সে খুব ধৈর্য নিয়েছিল, পেশেন্ট ছিল, ধৈর্যবান ছিল, ডিলিং উইথ হিজ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, তার নিজের যে রাগ এবং ফ্রাস্ট্রেশন, হতাশা, সেই দুটো নিয়ে সে কিন্তু খুব মানে পেশেন্টলি হ্যান্ডেল করছিল, খুব ধৈর্য সহকারে সে হ্যান্ডেল করছিল। এখানে হি ওয়াজ পেশেন্ট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হয়েছে যে সে ছিল কিন্তু পেশেন্ট ছিল, সে ধৈর্যবান ছিল, তাই তো? তুমি এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসিয়েছ, তাহলে এই শব্দটাকে আমায় একটা বিপরীত শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হতে হবে। পেশেন্টের অপোজিট ইমপেশেন্ট আমরা সবাই জানি, এবং সেটা কিন্তু সেটাও একটি অ্যাডজেক্টিভ, তাই তো? সো হি ওয়াজ ইমপেশেন্ট, তুমি এটা বলতে পারো। আর একটা হচ্ছে কমপ্লেনিং, সে খুব কমপ্লেন করছিল, মানে হি ওয়াজ কমপ্লেনিং, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়েছি। এখানে কিন্তু ভেবো না যে হি তারপরে ওয়াজ তারপরে কমপ্লেনিং ভার্বের সাথে আইএনজি আছে, মানে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তা কিন্তু নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হচ্ছে। হি ওয়াজ কমপ্লেনিং, দেন তুমি ফেড আপ বলতে পারো, প্রচণ্ডভাবেই সে কি হলো, অধৈর্য হয়ে পড়লো, ফেড আপ হয়ে গেল। সো হি ওয়াজ ফেড আপ, কিংবা হি ওয়াজ কমপ্লেনিং, হি ওয়াজ ইমপেশেন্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাতে পারো। তোমরা যদি আরও অন্য কোনো অ্যান্টোনিম জানবে সেম ক্যাটাগরি সেম অ্যাডজেক্টিভের, অবশ্যই তোমরা সেগুলো আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেন ছিল, দি ইনভেডার্স লেইড ব্যারেন দি ল্যান্ড দে প্লান্ডার্ড অ্যান্ড বার্নড। ইনভেডার্স, যারা আক্রমণ করেছিল, ঠিক আছে, ইনভেডার্স অনুপ্রবেশকারীরা, দে লেইড ব্যারেন দ্য ল্যান্ড, ল্যান্ড হচ্ছে নাউন, নাউনের আগে বসছে, লেইড ব্যারেন দ্য ল্যান্ড, তাই তো? ল্যান্ডগুলোকে ব্যারেন করে গেছে তারা, ল্যান্ডগুলোকে তারা ব্যারেন করে গেছে। দে প্লান্ডার্ড অ্যান্ড বার্ন, যে ল্যান্ডগুলোকে তারা
তারা উৎখাত করলো, প্লান্ডার্ড করলো, লুট করলো এবং বার্ন পুড়িয়ে দিল সেই জমিগুলোকে। তাহলে ইনভেডার্সরা যে জমিগুলোকে পুড়িয়ে দিয়েছিল, যে জমিগুলোকে লুট করলো, সেই জমিগুলো এখন ব্যারেন অবস্থায় পড়ে আছে। এখানে দুটো মানে হয় ব্যারেনের। একটা মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ ব্যারেন, মানে বন্ধা হয়ে গেল জমিটা, ইনফার্টাইল হয়ে গেল জমিটা তার চাষ করা যাবে না, সেটা একটা হয়। আর একটা হয় যেটা ব্যারেন মানে তুমি বলতে পারো যে লাইফলেস, মানে কোনো প্রাণ নেই, এইটাও হতে পারে। আর একটা হতে পারে ব্যারেন মানে হচ্ছে একাকী, পরিত্যক্ত, ছেড়ে দেওয়া, ঠিক আছে। কিন্তু এইখানে সেন্টেন্সের যে সেন্সে ব্যারেনটাকে ইউজ করা হয়েছে, এখানে ব্যারেন মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ, মানে ব্যারেন মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ মানে হলো যেখানে তুমি দেখতে পাচ্ছ কোনো রকম আর ফসল ফলার চান্স নেই, জমিটাকে আর নতুন কোনো কাজে লাগানো যাবে না। এবার ব্যারেনের অপোজিট কি হতে পারে? ফার্টাইল হতে পারে, উর্বর জমি, ফার্টাইল। প্রোডাক্টিভ হতে পারে, ঠিক আছে, প্রোডাক্টিভ যেখানে ফসল ফলানো যাবে, প্রোডাক্টিভ। এগুলো তুমি বসাতে পারো ব্যারেনের অপোজিট ওয়ার্ড হিসেবে। নেক্সট কোয়েশ্চেন ছিল, there was despair in the Australian camp following their defeat by India. অস্ট্রেলিয়ান ক্যাম্পে ডেসপেয়ার ছিল, হতাশা ছিল, কারণ তারা হেরে গেছিল ইন্ডিয়ার দ্বারা। এখানে দেয়ার ওয়াজ ডেসপেয়ার, সেখানে কি ছিল? ডেসপেয়ার ছিল, এটা কিন্তু নাউন। হতাশা ছিল, এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং তোমাকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে অ্যান্টোনিম, সেটা যাতে নাউন হয়। ডেসপেয়ার মানে হতাশা, হতাশার অপোজিট কি হতে পারে? আশা হতে পারে, হোপ হতে পারে, আর জয়, আনন্দ হতে পারে। সো দেয়ার ওয়াজ হোপ ইন দ্য অস্ট্রেলিয়ান ক্যাম্প, দেয়ার ওয়াজ জয় ইন দি অস্ট্রেলিয়ান ক্যাম্প, এই দুটোই তোমরা বসাতে পারো। দেখো এখানে আমি যে অ্যান্টোনিমগুলো বলছি, প্রচুর অ্যান্টোনিম হতে পারে, বাট অতগুলো অ্যান্টোনিম এখানে বলছি না। যেগুলো খুব কমন অ্যান্টোনিম, যেটা পরীক্ষায় খুব সহজে তোমাদের মাথায় আসবে বলে আমার মনে হচ্ছে, তোমরা ইজিলি রিকল করতে পারবে, সেই শব্দগুলি কিন্তু এখানে বসানো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার ডি, হিজ মাইজারলি বিহেভিয়ার led his friends to desert him. His miserly behavior, তার যে কৃপণ যে ব্যবহার, led his friends, তার বন্ধুরা বাধ্য হলো to desert him, তাকে ছেড়ে যেতে। তার যে কৃপণ ব্যবহার, সেটা তার বন্ধুদেরকে নিয়ে গেল তাকে যাতে পরিত্যাগ করে, সেই পর্যন্ত, ততদূর পর্যন্ত বন্ধুদেরকে বাধ্য করলো তাকে পরিত্যাগ করতে। তার মাইজারলি বিহেভিয়ারের জন্য বন্ধুরা তাকে ছেড়ে গেল। এই যে মাইজারলি বিহেভিয়ারটা এখানে নাউন, তার আগে বসছে অ্যাডজেক্টিভ, মাইজারলি অ্যাডজেক্টিভ হচ্ছে। সুতরাং তোমাকে অ্যাডজেক্টিভ একটা শব্দ বসাতে হবে যেটা অ্যান্টোনিম বোঝায়। মাইজারলি মানে হচ্ছে কিপটে, কৃপণ, ঠিক আছে। তার অপোজিট তুমি জেনারেস বসাতে পারো, প্রচণ্ডভাবে উদার, জেনারেস বসাতে পারো। স্পেন্ড থ্রিফট মানে প্রচণ্ড যে খরচা করে, স্পেন্ড থ্রিফট। চ্যারিটেবল, এটাও তুমি বলতে পারো, চ্যারিটেবল মানে যে উদার হস্তে দান করে, চ্যারিটেবল। সো হিজ generous behavior, his spendthrift behavior, his charitable behavior, যে কোনো একটা তোমরা এখানে বসাতে পারো। আজকে ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, the summer heat made her lethargic and listless. the summer heat, গরমে, এই যে গ্রীষ্মকালের যে গরম, made her, তাকে তৈরি করলো কেমন? lethargic, প্রচণ্ডভাবেই অবশ করে দিল, প্রচণ্ডভাবে অলস বানিয়ে দিল, লেথার্জিক। অ্যান্ড লিস্টলেস তাকে মানে একদম পুরো সে আর নড়াচড়া করার ক্ষমতা, সে পুরো স্থির হয়ে গেছে, লিস্টলেস, ঠিক আছে। এই লেথার্জিক এই শব্দটার অপোজিট তোমাকে বলতে হবে। লেথার্জিক মানে একদম কুড়ে হয়ে গেছে, একদম তার কোনো এনার্জি নেই, তাই না? প্রচণ্ডভাবে সে তুমি বলতে পারো কাজকর্ম করতে চাইছে না, তখন তুমি কি বলতে পারো অপোজিট? এনার্জেটিক, প্রচণ্ডভাবে তো এনার্জি আছে, প্রচণ্ডভাবে কাজে উৎসাহ উদ্যম ফিরে এসেছে, এনার্জেটিক। কিংবা তুমি ভিগারাস বলতে পারো। সো দ্য সামার হিট মেড হার ভিগারাস অ্যান্ড লিস্টলেস, কিংবা দ্য সামার হিট মেড হার এনার্জেটিক অ্যান্ড লিস্টলেস, যে কোনো একটা তুমি বসাতেই পারো। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাড়িতে এই লকডাউনের সময় পুরোটা সময় কাজে লাগাও এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ।